যেভাবে ফাঁসি কার্যকর করা হয় বাংলাদেশে। ফাঁসি কার্যকরের আগে ফাঁসির মঞ্চ ও পাটাতন বারবার পরীক্ষা করে দেখা হয়। ৩০ ফুট লম্বা দড়িটি ভিজিয়ে শুকানো হয় যেন তাতে ভাঁজ বা পেঁয়াজ না খায়। দড়িতে মোম, তেল ও সাবান দিয়ে মসৃণ করা হয়। আসামির স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং যখন তাকে পাটাতনে দাঁড় করানো হয় তখন কালেমা পরিয়ে তার মুখে কালো কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়। উপর থেকে ফেলার গতি হয় অতি দ্রুত, যেন তার গলায় 1260 ফুট পাউন্ড চাপ তৈরি করতে পারে। দড়ির নটটি থাকে আসামির বাম কানের নিচে। অতি দ্রুত পড়ার সময় মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়ে সাথে সাথে আসামির মৃত্যু হয়। একজন ফাঁসির আসামি শেষ পর্যন্ত বিশ্বাস করেন কোনো দৈব শক্তি এসে তাকে রক্ষা করবেন। এমনকি পেছনে হাত বাঁধা, গলায় দড়ি পরানো অবস্থায় এক পৃথিবী থেকে অন্য পৃথিবীতে যাওয়ার মাঝখানে দেয়াল যখন একটি মাত্র রুমাল। নীরবে দাঁড়িয়ে তখন সে ভাবতে থাকে, এই বুঝি তাকে রক্ষা করতে কেউ এগিয়ে এলো। বাংলাদেশে যেভাবে ফাঁসি কার্যকর করা হয়, বাংলাদেশে এক সময়ের মুনিরের ফাঁসি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর এরশাদ শিকদারের ফাঁসি নিয়ে ছিল মানুষের ব্যাপক আগ্রহ। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যতই ঘৃণ্য হোক, তার শেষ ইচ্ছা পালনের চেষ্টা করা হয় তার মৃত্যুটি যথাসম্ভব আরামদায়ক করা। মৃত্যুদণ্ড আরামদায়ক করার জন্য বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় ইলেকট্রিক চেয়ার ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড আবিষ্কার হয়েছে। তবে যত সিস্টেমে আবিষ্কার হোক না কেন, মৃত্যু তো মৃত্যুই। আইনানুগ সকল ফরমালিটি শেষে ফাঁসির আসামিকে নিয়ে আসা হয় কন্ডেম সেলে। সেখানে শুধু ফাঁসির আসামিরাই থাকে। মাথায় থাকে লাল টুপি, অনেকটা ওয়েটিং রুমের মতো। এখানে কয়েকদিন রাখা হয়, তার সাথে যত সম্ভব ভালো ব্যবহার করা হয়। বিদেশ থেকে আনা হয় দড়ি, সাধারণত জার্মানি থেকে বিশেষ এই দড়ি আনা হয়। নিয়ম করে কয়েকবার এতে মাখানো হয় সবরি কলা আর মাখন। জল্লাদ নির্বাচন করা হয় কয়েদিদের মধ্যে থেকেই। ফাঁসি কার্যকরের জন্য ওই কয়েদি 2 মাস করে সাজা কমে। আসামির সম ওজনের বালির বস্তা দিয়ে কয়েকবার ফাঁসির প্র্যাকটিস করা হয় কয়েকদিন আগেই। কন্ডেম ছেলে আসামির আত্মীয় স্বজনদের সাথে দেখা করানো হয়। তবে কবে ফাঁসি কার্যকর হবে তা আসামি ও আত্মীয় স্বজন কাউকে বুঝতে দেয়া হয় না। সাধারণত রাত 10টা থেকে 10:30টার দিকে কারাগার মসজিদের ইমামকে সাথে নিয়ে জেল সুপার কন্ডেম ছেলে যান। তখন কয়েদি বুঝতে পারেন যে আজই তার জীবনের শেষ রাত। 11:30টার মধ্যে তওবা পড়ানোর কাজ শেষ হয়ে যায়। 12টা 5 মিনিটের আগে জম টুপি ও গলায় দড়ি পরিয়ে দেয়া হয়। জেল সুপার হাতে রুমাল নিয়ে মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকেন। সাথে দাঁড়িয়ে থাকেন অন্যান্য অতিথিরা। জল্লাদের চোখ তখন রুমালের দিকে। ওই মুহূর্তে ওই রুমালটি একজন মানুষকে এপার থেকে ওই পারে পাঠিয়ে দেওয়ার ভূমিকা পালন করে। আসামির চোখে মুখে অন্ধকার, গলাটা একটু ফোলানোর চেষ্টা করেন যেন ব্যথাটা একটু কম লাগে। কিন্তু বিশাল এই দেহের ভার কি আর গলা সইতে পারে? ধর্মীয় দোয়া ও মন্ত্র পাঠ করতে থাকে আর মনে মনে অপেক্ষায় থাকে কোনো দৈব শক্তি কান খাড়া করে রাখে। এই বুঝি কেউ একজন বলে উঠবে, স্টপ, এই ফাঁসি হবে না। ভাসতে থাকে প্রিয় মানুষগুলোর মমতা ভরা মুখ। তাদের মায়া মুখগুলো ভেবে হৃদয় কেঁদে ওঠে। মনে হয় যে কোনো কিছুর বিনিময়ে আর কটা দিন যদি ওদের সাথে কাটাতে পারতাম, প্রিয় মানুষগুলোকে একটু জড়িয়ে ধরতে পারতাম। একজন ফাঁসিতে আত্মহত্যাকারী তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আত্মহত্যাকারী পৃথিবীর প্রতি বিতৃষ্ণার কারণে আত্মহত্যা করেন। তাছাড়া সেই মুহূর্তে তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আর ফাঁসির আসামি পৃথিবীর মায়ের জন্য অন্যায় করে এবং সে ভাবার মতো যথেষ্ট সময় পায়। আসামি যাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপরাধ করে, শেষ সময় তারা কেউ পাশে থাকতে পারে না। যারা থাকে সবগুলো অপরিচিত মুখ। সবাই যার যার দায়িত্ব পালনে ব্যস্ত। স্বজনদের মতো মমতা ভরা কণ্ঠ এখানে নেই। গায়ে হাত বুলিয়ে দেবার মতো কেউ নেই। তার কষ্টে ব্যথা পাওয়ার কেউ নেই। যত বড় দুর্ধর্ষ ব্যক্তি হোক না কেন, এই সময়টিতে সে সবচেয়ে অসহায় অনুভব করে। একজন মানুষ যখন উত্তেজনায় থাকে, ভবিষ্যৎ পরিণতি ভাবার মতো জ্ঞান তার থাকে না। আর সে সময়টিতেই ঘটায় যত অঘটন। আর এই জন্যই মনীষীরা বলে থাকেন, জীবনের দুটো সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। 1, খুব রাগান্বিত অবস্থায় এবং 2, আনন্দ অবস্থায়। এই দুটো সময় সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা 90%। সর্বশেষ 12টা 5 মিনিটে পায়ের নিচ থেকে পাটাতন সরে যায়, গলায় আটকে যায় মোটা দড়ি। শুরু হয় রহস্যময় যাত্রা। 10 মিনিট ঝুলিয়ে রাখার পর একজন ডাক্তার এসে ঘাড়ের চামড়া কেটে মৃত্যু নিশ্চিত করেন। পরে থাকে নিথর দেহটি। এরপর থেকে আর প্রয়োজন হয় না কোনো খাবার কিংবা পানি। রাতে খাওয়া খাবারগুলো দেহের কোনো কাজে আসে না। পাকস্থলীতে পড়ে থাকে নিথর হয়ে। মৃত্যুর আগ মুহূর্তে একজন আসামি ফিরে যেতে চায় তার অতীতে, ভুলগুলো মুছে দিয়ে নতুন করে লিখতে চায় জীবনের অধ্যায়ে। আমরা একই পথের পথযাত্রী।
শুধু আমরা জানতে পারি না আমাদের মৃত্যুর সময় কখন। আমাদের যেন শেষ মুহূর্তে পিছনে ফিরে অতীতকে নতুন করে লেখার ইচ্ছে জাগ্রত না হয়। সেজন্য প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড ভেবে চিনতে সৎভাবে অতিবাহিত করতে হবে, কারণ জীবন খাতার অক্ষর মোছার কোনো ফ্লুইড নেই।